জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, রূপা হককে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, বেড়েছে বিক্রেতা দেশের পরিধি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক সৌজন্য দেখা করতে গেলে তিনি বলেন, আগের ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ছিল না বাক স্বাধীনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো জাতি এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেন ব্রিটিশ সাংসদ রূপা হক। সে সময় পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান ব্রিটিশ এমপি রূপা হক। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরে জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের ডিসেম্বর বা ২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হবে। আওয়ামী লীগ আমলে ৩টি নির্বাচনের অস্বচ্ছতা ও সংসদ সদস্যদের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে ড ইউনূস জানান, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও জনগণের কাছে তুলে ধরতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার জরুরি সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কারোর দ্বিমত নেই, তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে এখনো কিছু জানানো হয়নি। মাহিলা ইসলামের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য সদ্য বিদায়ী বছরের শেষ দিনটি বেছে নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিয়ে নিলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সময় বেঁধে দেন ছাত্রনেতারা। ৪ দিন পর শনিবার এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐক্যমত থাকা দরকার। প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি। ড্রাফটিংটা একদম শেষ পর্যায়ে, যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে, তবে জনগণকে সাথে নিয়েই তা করা হবে বলে জানান ছাত্রনেতারা। কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
অস্ত্র ভাণ্ডার আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদনে বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, এসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও এখন বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তির বিশদ তথ্য উঠে আসে। এতে বলা হয়, 1 বছরে অনেকটাই এগিয়েছে দেশটির সামরিক খাত। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ 37তম। 145টি দেশের মধ্যে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বিগত 2023-24 অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল থাকলেও সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম রয়েছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ও ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বিমান রয়েছে 212টি, হেলিকপ্টার 73টি, ড্রোন 44টি, সাবমেরিন 2টি, নৌযান 117টি, ট্যাঙ্ক 320টি, জলকামান 464টি, রকেট লঞ্চার 77টি। এছাড়া তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন সহ সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে। চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম থাকায় আগে প্রধান বিক্রেতা চীন থাকলেও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশের। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। এর আগে 2023-24 অর্থবছরে যা ছিল 38,000 কোটি টাকা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। আবারও 21 সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের এসব মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। যুক্তরাজ্যে বিনামূল্যে প্রায় 10 কোটি টাকার ফ্ল্যাট পেয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে লন্ডনে ওই ফ্ল্যাট উপহার হিসেবে দেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। ক্ষমতাচ্যুত হাসিনার ঘনিষ্ঠ জনদের সঙ্গে যোগাযোগ ছিল এই ব্যবসায়ীর। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে এসেছে নতুন খবর। প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত। 2004 সালে 2 বেডরুমের ফ্ল্যাটটি দেয়া হয় তাকে। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড, প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় 9.5 কোটি টাকা।
যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে কিছুদিন বসবাস করেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে ছিলেন তার ভাই বোন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার কথা উল্লেখ রয়েছে। আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। তাই কৃতজ্ঞতা স্বরূপ একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বর্তমানে 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করছেন। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যবসায়ী এবং এনবিআরের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সিপিডি বলছে, কর ফাঁকি রোধ এবং করযোগ্য সব নাগরিককে কর জালের আওতায় আনা সম্ভব হলে আয়কর থেকে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে। কর জিডিপি অনুপাতও যৌক্তিক পর্যায়ে পৌঁছাবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছে 1,26,777 টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42,000 কোটি টাকা কম। অন্যদিকে কর জিডিপি অনুপাতও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাংলাদেশে। এমন বাস্তবতায় রাজস্ব আহরণ বাড়াতে পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। স্থিতিশীল ও টেকসই অর্থনীতির স্বার্থে উন্নয়ন সহযোগীরাও বলছেন একই কথা। এখন আপনি যতটা রাজস্ব বৃদ্ধির জন্য নজর দেখতে পাচ্ছেন, সেটা অনেকটা নিতান্ত বাধ্য হয়ে। এমন পরিস্থিতিতে কিছু পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়াতে চায় সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে কর জাল সম্প্রসারণ বেশি জরুরি। পাশাপাশি গড়ে তুলতে হবে একটি দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থাপনা। বিভিন্ন পক্ষ তার সুবিধাগুলোকে রেখে সিস্টেমগুলোকে চালানোর মতো ব্যবস্থা নিচ্ছে, ফলে এখান থেকে দুর্নীতি যেমন রোধ করা সম্ভব না, উপরন্তু সরকারের যে রাজস্ব আদায় এবং বিশেষ করে যদি বলতে চাই যে স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে গেলে অভ্যন্তরীণ রাজস্বের যে বিপুল গুরুত্ব এবং তার জন্য যে প্রস্তুতি, সেটির বিবেচনায় যে ধরনের কার্যক্রম এখন পর্যন্ত চলছে সেটি একেবারেই অপ্রতুল। ব্যবসায়ীদের বড় একটি অংশের মধ্যে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা থাকায় রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দায়ী করেন এনবিআরের অসাধু কর্মকর্তাদেরও। বড় বড় কর খেলাপির নাম শুনতেছি এখন, বড় বড় কর, বিরাট 15,000 কোটি টাকা বা ইত্যাদি শুনতেছি। এগুলো তো একদিনে হয়নি, আর এগুলো কেউ যে দেখেনি তা তো না। কোনো অন্যায়, কোনো অনিয়ম কারণ নেক্সাস ছাড়া কিন্তু হয় না, এক হাতে কিন্তু তালি বাজে না। যিনি এটা আহরণের জন্য দায়ী, তিনিও তার ব্যাপারে, তার কাজের ব্যাপারে জবাবদিহির মধ্যে থাকবেন। রাজনৈতিক সদিচ্ছাটা যদি ঠিক না থাকে তাহলে এগুলো হতে থাকবে। রাজস্ব ফাঁকি রোধে ফাইন্যান্সিয়াল সিস্টেমে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক মনিটরিংয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিকে অ্যাড্রেস করবার বিষয়টিকে মাথায় রেখে এই সিস্টেমটি এখন পর্যন্ত তৈরি হয়নি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, রূপা হককে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।